শুভ সন্ধ্যা। আজকে না, মানে আই সাপোজ টেকনিক্যালি গতকাল যখন ফোন করে বলল যে ওরা চায় আমি তোমাদের সাথে, মানে আকসুর সদস্য এবং বন্ধু বান্ধবদের সাথে একটু আলাপচারিতা করি ফেসবুক লাইভে, তখন আমি ওকে একটা কথা বলেছিলাম যে আমি তো ফেসবুকে নেই, আর দ্বিতীয়ত লাইভ যে কোনো ধরনের লাইভ ইন্টারাকশনের জন্য একটা তাগড়া স্টেবল ইন্টারনেট কানেকশন দরকার হয়, যেটা আমার নেই। এবং সেই জন্যেই আমি তখন ওকে বলেছিলাম যে আমি যদি একটা কিছু রেকর্ড করে দিই তাহলে সেটা কাজে দেবে কিনা, তাই জন্য এই রেকর্ডিংটা করছি। প্রথমেই বলি, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি আশা করি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদ আছো। আমি জানি অনেকেই তোমাদের মধ্যে হয়তো এমন আছো যারা বাড়ি ফিরতে পারোনি, যেহেতু মাত্র 4 ঘন্টার নোটিশে গোটা দেশ লকডাউন করে দেওয়া হয়েছিল, প্রথমে 3 সপ্তাহের জন্য, তারপরে সেটা বাড়িয়ে 40 দিনের জন্য। সো আই হোপ ইউ আর অল সেফ। সাধারণত আমাকে যদি কোথাও একটা কিছু বলতে বলা হয় তাহলে আমি জিজ্ঞেস করি যে আমি কোন ভাষায় বলবো, ইংরেজিতে না বাংলা। মাঝে মধ্যে কায়দা করে বলি হিন্দি মে বলুঙ্গা। তো হিন্দিটা আমি বলার চেষ্টা করব না, কিন্তু এই যে মিশ্রিত ভাষায় আমরা কথা বলে থাকি, কিছুটা ইংরেজি কিছুটা বাংলা, এরকম ভাবে আমি তোমাদের সাথে আলোচনা করব। আমাকে বিষয় বলে দেওয়া হয়েছে হাউ টু রিমেন প্রোঅ্যাক্টিভ ডিউরিং প্যান্ডেমিক। ওদের পি মিলিয়ে প্রোঅ্যাক্টিভ আর প্যান্ডেমিকটা লেখা হয়েছে। তো হাউ ডু ইউ রিমেন প্রোঅ্যাক্টিভ? প্রোঅ্যাক্টিভ থাকার মানেটা কি? প্রথমে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমার মতন একজন ঘাটের মরার কথা কেন তোমরা শুনতে চাও, সেটা আমি অনেক ভেবে আমার একটাই উত্তর এসছে যে তোমরা বোধহয় আরো 10 জনকে বলেছো, তারা কেউই এইরকম করতে রাজি হন। ফলে আমি ওই একটা গিনিপিগ টাইপের, যে দেখি এ বেটাকে যদি মুরগি করা যায় তাহলে বললে লোকজনেরা শোনে কিনা। আমি ধরেই নিচ্ছি খুব বেশি তোমরা শুনবে না, কিন্তু তাও এখন অজস্র সময় বাড়িতে, তাই ভাবছিলাম যে প্রোঅ্যাক্টিভ বলতে কি বোঝায়। প্রোঅ্যাক্টিভ মানে কি আমরা বাইরে গিয়ে আরো 5 জনকে সাহায্য করব, নাকি আমরা নিজেদের সাহায্য করব, বাড়ির মানুষজনকে সাহায্য করব, না কি করব? হোয়াট ডাজ বিং প্রোঅ্যাক্টিভ মিন? তো আমার মনে হলো যে প্রথম যে জিনিসটা করতে হবে আমাদের প্রোঅ্যাক্টিভ হয়ে, সেটা হচ্ছে উই হ্যাভ টু প্রোঅ্যাক্টিভলি আন্ডারস্ট্যান্ড হোয়াট দিস থিং ইজ। এই যে কোভিড-19 নভেল করোনা ভাইরাস 2019 সালে যেখান থেকে কোভিড-19 এসছে, এই জিনিসটা কি? কিন্তু সেখানে একটা সতর্কতা আমি তোমাদেরকে বলতে চাই, একটা বিষয় সতর্ক থাকতে বলতে চাই, সেটা হচ্ছে যে এটা কোত্থেকে এসেছে, সেই চীনে কেউ ল্যাবে বানিয়েছে না ওয়েট মার্কেট থেকে এসছে, এটা চিন্তা করার সময় হয়তো ভবিষ্যতে আসবে, কিন্তু এখন নেই। আমাদের কি বুঝতে হবে? আমরা তো সবাই বিজ্ঞানী নই, আমরা তো সবাই বায়োলজিস্ট নই, ভিরোলজিস্ট নই, ভাইরাস স্টাডি করি না। তাহলে আমরা কি বোঝার চেষ্টা করব? আমার মনে হয় সাধারণভাবে আমরা বোঝার চেষ্টা করব যে এই যে সংক্রমণ, এই যে প্যান্ডেমিকটা যেটা ছড়াচ্ছে, সেটার চরিত্রটা কি। সেটা কি আমাদের সবাইকে মেরে দেবে ওই হলিউডের ছবির মতন, নাকি আমরা সেটা নিয়ে খুব একটা কেয়ার করব না? লকডাউন হওয়ার কয়েকদিনের মধ্যে গত মার্চ মাসের 27 তারিখে টেলিগ্রাফে আমার একটা লেখা বেরিয়েছিল। সেখানে আমি একটা কথা বলেছিলাম, কারণ ইতিমধ্যেই আমি দেখতে পাচ্ছিলাম যে হাউ ডু উই রিঅ্যাক্ট টু দিস প্যান্ডেমিক, আমাদের রিঅ্যাকশনটা কিরকম হয়। এবং সেই রিঅ্যাকশনের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করেছিলাম সেটা হচ্ছে যে দুটো বিপরীত মেরুর মাঝখানে আমরা যেন মাঝে মধ্যে পেন্ডুলামের মতো একদিকে যাচ্ছি আবার অন্যদিকে যাচ্ছি। একদিকে হচ্ছে কি একটা টেরিফাইড প্যানিক, যে বাবা কি হবে, আমরা সবাই মরে যাব। আর একেবারে তার বিপরীতে হচ্ছে কি একেবারে লাপারওয়াহি, ধর আমার কিছু হবে না। এই দুটো মধ্যে কোনোটাই কিন্তু খুব একটা বুদ্ধিমানের ব্যাপার নয়। দুর্ভাগ্যবশত আমরা যদি ব্যক্তি ছেড়ে সরকার, রাষ্ট্র, রাজ্য এদের দিকে তাকাই, আমরা একই জিনিস দেখব।
মার্কিন যুক্তরাষ্ট্র দেখো, বা আমাদের ব্রিটেন দেখো, ইংল্যান্ড দেখো, প্রথম ওই লাপারবাহি, দূর এটা চীনে হয়েছে, আমাদের কিছু হবে না, বিজনেস অ্যাজ ইউজুয়াল, চলো আমরা যেরকম আছি সেরকমই চলবে। তারপরে যখন প্যানিক হলো তখন একটা মারাত্মক প্যানিক, এবং ভারত সরকারও কম বেশি কিন্তু এই জিনিসটাই করেছেন। প্রথমে কোনো কান দেননি, যখন আমাদের রিপোর্ট আসতে শুরু করলো বর্ডার সিলিং এর কোনো প্রচেষ্টা হয়নি। তারপরে যখন প্যানিক শুরু হলো, সে তো মারাত্মক একটা প্যানিক। 4 ঘন্টার মাথায় একটা গোটা দেশকে বন্ধ করে দেওয়া হলো, লক্ষ লক্ষ, সম্ভবত কোটি কোটি মানুষ, তাদের রুজি রুটির কোনো ব্যবস্থা নেই, তাদের কোথাও রাখার ব্যবস্থা নেই, তারা দেশে ফিরে যেতে পারছে না, ভয়ঙ্কর একটা অবস্থা। তারা অবভিয়াসলি চিন্তা ভাবনা না করে এই কাজটা করেছে। ফলে প্রথম প্রোঅ্যাক্টিভ জিনিস যেটা আমি মনে করি আমাদের প্রত্যেকের করা উচিত, সেটা হচ্ছে এই কোভিড-19 প্যান্ডেমিকটা বৈজ্ঞানিকভাবে বোঝা। অনেকগুলো সোর্স আছে, আমি যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে একটা ওয়েবসাইট, আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা। এটা গুগল করলেই পেয়ে যাবে, এবং আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটাতে কিন্তু একেবারে ফ্রি ওয়েবসাইট, এটাতে তোমাদের রেজিস্টারও করতে হবে না, তোমাদের কোনো সাবস্ক্রিপশন তো নেই। এই আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটায় যদি যাও, তাহলে তোমরা দেখবে যে এটা কিভাবে, কোথায়, কিরকম করে ছড়াচ্ছে, এবং সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলা আছে। যেরকম ধরো, একটা জিনিস মাঝে মধ্যে উঠে আসছে, সেটা হলো যে কোন দেশে কটা নভেল করোনা ভাইরাস কেস ধরা পড়েছে, বা কটা নভেল করোনা ভাইরাস কেস হয়েছে। আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা আমাদের মনে করিয়ে দেয় যে এই ফিগারগুলো যেগুলো আমরা পাচ্ছি, এগুলো হচ্ছে কনফার্মড কেস। তার মানে একজন মানুষ, সে মনে করেছে, বা তার বাড়ির লোকজন মনে করেছে, বা সরকার মনে করেছে যে তার হয়তো এই রোগটা আছে, তাকে টেস্ট করা হয়েছে, করে তারপরে কনফার্ম করা হয়েছে যে তার আছে। কনফার্মড কেস ইজ নট ইকুয়াল টু নাম্বার অফ কেসেস। আমরা ধরেই নিতে পারি যে নাম্বার অফ কেসেস ইজ মাচ হায়ার, বিশেষ করে যেখানে যথেষ্ট টেস্টিং হচ্ছে না। দক্ষিণ কোরিয়া এটাকে মোটামুটি কন্ট্রোল করতে পেরেছে, সেটাও পুরোপুরি নয়, সেটা সময় থাকলে পরে আসবো। তার কারণ তারা র্যান্ডাম টেস্টিং করেছে, দিনে 10,000, 20,000, 50,000টা করে তারা টেস্ট করেছে। তারা বোঝার চেষ্টা করেছে যে আমাদের এখানে কতজনের নভেল করোনা ভাইরাস কোভিড-19 হয়েছে। ফলে এটা বৈজ্ঞানিকভাবে আমরা বোঝার চেষ্টা করতে পারি, এটা কোন দিকে যেতে পারে সেটা আমরা বোঝার চেষ্টা করতে পারি, কি করলে এই যে গতিতে এটা ছড়াচ্ছে সেটা একটু কমে যেতে পারে, সেটাও আমরা বোঝার চেষ্টা করতে পারি। তো আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটায় যদি আমরা একটু সময় দিই, তাহলে এই তথ্যগুলো সবকটাই আমরা হয় সরাসরি পেয়ে যাব, নয় আমরা নিজের একটা হিসেব করতে পারি। যেরকম ধরো, আমি তোমাদের একটা ছোট উদাহরণ দিই। আমি তো খুব একটা বেশি অঙ্ক টঙ্ক বুঝি না, কিন্তু একটা জিনিস আমি বুঝি, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ মানে কি। এক্সপোনেনশিয়াল গ্রোথ মানে হচ্ছে যে সেটা যোগ অনুযায়ী হবে না, সেটা গুণ বা গুণের গুণ অনুযায়ী হবে। এবং এক্সপোনেনশিয়াল গ্রোথে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ডাবলিং রেট, মানে যতগুলো কেস আছে, আবার বলছি, কনফার্মড কেস, টেস্টেড অ্যান্ড ফাউন্ড পজিটিভ কেস, সেই কেস ডবল হতে কতদিন লাগছে। ভারতবর্ষে 25শে মার্চ আমি যখন আমার আর্টিকেল লিখছি টেলিগ্রাফের জন্য, তখন সেটা ছিল 4 দিন, এখন সেটা বেড়ে হয়েছে মোটামুটি 6 দিন। এটা কমেছে কেন? দুটো কারণে। একটা হচ্ছে লকডাউন হয়েছে, অবশ্যই লকডাউন হওয়ার জন্য এটা যত দ্রুত ছড়াতে পারতো ততটা দ্রুত ছড়ায়নি। আরেকটাও কারণ আছে, সেটা হচ্ছে যে আমরা হয়তো যথেষ্ট টেস্টিং করছি না, কিন্তু তার মানে সরকারের উপরে রেগে যাওয়া, ক্ষোভ প্রকাশ করার কোনো মানে নেই। আমরা এই ডাবলিং রেটটা যদি মাথায় রাখি, তাহলে আমরা রাফলি একটা হিসেব করতে পারবো যে কতদিনে এটা যথেষ্ট ছড়াবে, যাতে আমাদের ওই হার্ড ইমিউনিটি কথাটা যেটা বলা হচ্ছে, সেই হার্ড ইমিউনিটিটা হবে। খুব সহজ করে বলতে গেলে আমরা এটা জানি যে এই ধরনের একটা ভাইরাল ইনফেকশন, সেটা একটা পপুলেশনের মধ্যে
যদি 60 থেকে 70% মধ্যে এটা না ছড়ায় ততক্ষণ ওই পপুলেশনটা নিরাপদ নয়। পপুলেশন বলতে আমি কি বলছি? পপুলেশন হচ্ছে তুমি যে কোনো ভাবে ডিফাইন করতে পারো। সেটা হচ্ছে একটা পাড়ার হতে পারে, একটা পরিবারের হতে পারে, একটা শহরের হতে পারে, একটা রাজ্যের হতে পারে, একটা দেশের হতে পারে, একটা মহাদেশের হতে পারে, গোটা বিশ্বের হতে পারে। তো তার মধ্যে 60-70% মধ্যে এটা ছড়াতে হবে, এবং সেই 60-70% যাদের মধ্যে ছড়াবে তাদের 97 থেকে 99% আবার ঠিক সুস্থ হয়ে উঠবে। এই ছড়ানোটা কিভাবে হতে পারে? একটা হতে পারে যেভাবে এখন ছড়াচ্ছে মানুষের থেকে মানুষে, আরেকটা হতে পারে কি টিকা দিয়ে। টিকা মানে ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন দিয়ে তোমার মধ্যে রোগটা একটু একটা দুর্বল একটা স্ট্রেন তোমার দেহের মধ্যে দেওয়া হলো, দেহর ইমিউন সিস্টেম অ্যান্টিবডি তৈরি করলো, লড়লো, ফলে পরে যখন তোমার এক্সপোজারটা হবে তখন তুমি অতটা অসুস্থ হয়ে পড়বে না। দুর্ভাগ্যবশত ভ্যাকসিন তৈরি হতে আরো 1 থেকে 1.5 বছর বাকি আছে। তার মানে এই ভাইরাসটা ছড়াবে। তোমরা যারা শুনছো, আমি যে বলছি, আমাদের মধ্যে আমাদের বেশিরভাগের কিন্তু এই রোগটা আমাদেরকে আক্রান্ত করবে। তো আক্রান্ত করবে মানে এই নয় যে আমরা মরে যাব বা পঙ্গু হব। আমি তো বললাম আমাদের মধ্যে 97 থেকে 99% আবার সুস্থ হয়ে উঠবে, এবং তাদের মধ্যে বেশিরভাগ 90% তার মধ্যে আমাদেরকে হাসপাতালেও যেতে হবে না। বিশেষ করে তোমাদেরকে না, কারণ তোমরা বেশিরভাগ অল্প বয়সী এবং সুস্থ। যাদের কোনো প্রিকন্ডিশন রয়েছে, যেরকম আমার ডায়াবেটিস, আমাদের হয়তো একটু অসুবিধা হতে পারে, আমাদেরকে হয়তো হাসপাতালে নিয়ে যেতে হতে পারে, এবং আমাদের মধ্যে যাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে তাদের মধ্যে 1% মারা যাবে। এটা আমাদের মেনে নিতে হবে। কিন্তু তার মানে আমরা টোটালি প্যানিক করে থাকবো, যেটা আমরা চারিদিকে দেখছি। তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই দেখেছো, তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে, পরিবারের মধ্যে, পাড়ায়। এই প্যানিক করার কোনো মানে নেই। কিন্তু উল্টো দিকে আরে দূর, আমার কিছু হবে না, এটা বলাও কিন্তু ভুল। মাসখানেক আগে নিউ ইয়র্ক টাইমসে একটা লেখা বেরিয়েছিল যে এই কোভিড-19 এর ক্ষেত্রে সব থেকে খাতারনাক, সব থেকে ডেঞ্জারাস কোন ব্যক্তি, এবং তাদের উত্তর ছিল দ্য হেলদি ইয়াং অ্যাডাল্ট। সে হেলদি বলে, ওই তোমরা নিশ্চয়ই একটা কথা শুনেছো এসিমটোম্যাটিক, তার কোনো সিমটম নেই, তার মধ্যে যে এই ভাইরাসটা রয়েছে সেটা কোনো বহিঃপ্রকাশ হচ্ছে না, না তার জ্বর হয়েছে, না তার সর্দি হয়েছে, কাশি হয়েছে, না তার গলা শুকিয়ে গেছে, ফলে সে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তার সংস্পর্শে যারা আসছে তাদের মধ্যে অনেকেরই এই ছোঁয়াচটা লাগছে, এই রোগটা তাদের হচ্ছে, এবং তাদের মধ্যে যারা অসুস্থ, যারা বয়োজ্যেষ্ঠ, তাদের মধ্যে কয়েকজন খুব সিভিয়ারলি আক্রান্ত হচ্ছে, হসপিটালাইজড হতে হচ্ছে এবং মারা যাচ্ছে। ফলে প্রোঅ্যাক্টিভ হওয়ার প্রথম জিনিসটা হচ্ছে we have to understand this scientifically, বৈজ্ঞানিকভাবে আমাদের এটা বুঝতে হবে, এবং সেটা যদি বিজ্ঞানের মনস্ক হয়, যুক্তির মাধ্যমে আমরা যদি বুঝি, আমরা বুঝতে পারবো যে এটা নিয়ে অহেতুক ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু আবার এটা আমাকে কিচ্ছু করবে না বলে তুড়ি দিয়ে উড়িয়ে দেওয়ার মতনও কিছু নেই। এটা হলো প্রথম। দ্বিতীয়ত, প্রোঅ্যাক্টিভ আমরা কোথায় হতে পারি? আমরা প্রোঅ্যাক্টিভ আমাদের বাড়িতে হতে পারি। তোমরা যারা মেসে আটকে গেছো বা পিজিতে রয়েছো সেখানে হতে পারো। কিন্তু তার আগে প্রোঅ্যাক্টিভনেসটা নিজের মধ্যে শুরু করতে হবে। তোমরা কিভাবে করবে সেটা আমি বলার চেষ্টা করব না, সেই ধৃষ্টতা আমার নেই, কারণ তোমাদের জীবনযাপন আর তোমাদের ইন্টারেস্ট আমার মতন এক হতে পারে না। কিন্তু আমি কি করছি আমি সেটা তোমাদের বলতে পারি। প্রথম জিনিস যেটা আমাকে করতে হয়েছে, এবং এটা রাতারাতি হয়নি, এই লকডাউনের পর 5-7 দিন আমাকে লেগেছে এটা নিজের বিষয় বুঝতে, সেটা হচ্ছে আমাকে এটা মেনে নিতে হয়েছে যে এই প্যান্ডেমিকের একটা সাইকোলজিক্যাল এফেক্ট আমার উপরেও হয়েছে, একটা মানসিক চাপ, একটা মানসিক বিকৃতি আমার মধ্যেও এসেছে। এইটা আমাকে প্রথমে মেনে নিতে হয়েছে। আমি যদি এটা না মেনে নিয়ে বলতাম এই তো বেশ ভালো আছি, কোনো প্রবলেম নেই, যেরকম ছিলাম সেরকমই আছি, সেটা মিথ্যে কথা বলা। সেই ম্যানিফেস্টেশনটা কিভাবে হয়েছে? এই যে আমি যে এখন তোমাদের সাথে কথা বলছি, রেকর্ডিং করছি, এখন রাত 3:30 প্রায় বাজতে চললো, আমি ঘুমোতে পারছি না,
ঘুমোতে পারছি না মানে এই নয় যে 24 ঘন্টা জেগে আছি, কিন্তু আমার রাতের ঘুম আসতে দেরি করছে। আমি কি করলাম, আমি প্রথমে চেষ্টা করলাম আগে ভাগে শুয়ে পড়তে, কিন্তু বিছানায় শুয়ে আছি, চোখ বুজে রয়েছি, কিন্তু ঘুম আসছে না। বলে আমি মেনে নিলাম যে ঠিক আছে, দেখি না আমি কতক্ষণ জেগে থাকি। মোটামুটি আমি দেখেছি যে 2:30-3টে অবধি আমি জেগে থাকি, তারপরে আমি শুতে যাই। ঘন্টা 5-এর বেশি আমার ঘুম হয় না। 8টা 8:30 নাগাদ আমি উঠে পড়ি। আবার আমি দুপুরবেলা ঘুমোই, কারণ আমাকে তো যাদবপুরে যেতে হচ্ছে না, আমাকে অন্যান্য কাজকর্ম করতে হচ্ছে না। ফলে ব্যক্তির ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে প্রথম এটা মেনে নেওয়া উচিত যে হ্যাঁ, দিস হ্যাজ এফেক্টেড মি সাইকোলজিক্যাল, এবং এই সাইকোলজিক্যাল এফেক্ট যে হয়েছে সেটার কি কি দিক আছে। আমি কি খুব দুশ্চিন্তায় রয়েছি যে আমার বৃদ্ধ বাবা মার কি হবে, বা দিদিমার ঠাকুমার কি হবে? আমি কি আমার বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে পারছি না বলে আমার একটা কিরকম একটা আঁকুপাকু করছি, কিরকম একটা পাগলা পাগলা লাগছে? আমার কি আমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে এতদিন ধরে দেখা হচ্ছে না, ফোনে কথা বলার ঠিক সময় পাচ্ছি না, হোয়াটসঅ্যাপ করলে কিরকম যেন একটা মনে হচ্ছে আমার কি সেই সদ্য নতুন প্রেম, বিশেষ করে যাদের, এটা কি কিরকম একটা ভেস্তে যাচ্ছে? হোয়াট এম আই ওয়ারিড অ্যাবাউট? এই জিনিসটা নিজের কাছে আইডেন্টিফাই করতে হবে। সেখানে যেটা তোমার নিজের ওপর নির্ভর করছে সেটার ওপর তোমার কন্ট্রোল আছে। তাহলে আমি কি করছি? আগেই বলেছি আমার ডায়াবেটিস আছে। তোমরা অনেকেই জানো যে আমি রোজ সকালবেলায় হাঁটতে যাই। এখন তো সকালে হাঁটার কোনো গল্প নেই, কারণ আমি দেরি করে উঠছি, 8টা 8:30টায়। আমি কি করছি? সন্ধেবেলায় আমি হাঁটছি। এখানে অবশ্য আমার একটা বিরাট অ্যাডভান্টেজ আছে যে আমি একটা সরকারি আবাসনে থাকি, যেটা একেবারে সুনসান সানাটা, বাইরে থেকে কেউ আসে না। ফলে ওই সন্ধেবেলা 6:30 7:45 নাগাদ আমি হাঁটতে বেরোই। তখন নিভৃতে আমি হাঁটতে পারি নিস্তব্ধতার মধ্যে, এবং সেটা আমার খুবই আমাকে সাহায্য করছে। সেটা যদি তোমরা না পারো তাহলে বাড়ির ছাদে হাঁটো, বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো, যারা তোমরা একটু ওয়েট লিফটিং করো সেটা করো, একটা কিছু করো, স্কিপিং করো। এইটা করার মতন জায়গা কিন্তু সকলেরই আছে। এই রেগুলার এক্সারসাইজটা খুব দরকার। এটা ছাড়া যেসব বন্ধু বান্ধব, যেসব আত্মীয় স্বজন, মা বাবা ভাই বোন, যাদের সাথে হয়তো আগে কথাবার্তা বলার সুযোগ সুবিধা ছিল না, কারণ আমরা এত একটা ফাস্ট পেস জীবনের মধ্যে থাকি, তাদের সাথে একটু কথাবার্তা বলো। আমার একটা খুব ভালো জিনিস হয়েছে, এবং আমার খুব সিনিয়র একজন দাদা আমাকে বলছিলেন কয়েক ঘন্টা আগে, যে তারও যেটা হয়েছে, তার বয়স আমার থেকে অনেকটাই বেশি, 65-66 বছর বয়স হবে। তিনি বলছিলেন যে স্কুলের বন্ধুরা ইমেল করছে, হোয়াটসঅ্যাপ করছে, ফোন করছে, যে কিরে কেমন আছিস। তাদের সবাইয়েরই বয়স হয়েছে, প্রত্যেকেরই কম বেশি একটা না আরেকটা রোগ আছে। তারা একটু ভীত, কিন্তু সেই ভীতিটা তারা পজিটিভলি ব্যবহার করার চেষ্টা করছে। দ্যাট ক্যান বি কল্ড বিং প্রোঅ্যাক্টিভ। এই প্রোঅ্যাক্টিভের মধ্যে একটা জিনিস যেটা করতে পারো, সেটা হচ্ছে রিচ আউট টু আদার্স। অন্যদের সাথে একটু কথাবার্তা বলো, গিয়ে নয়, তোমাকে নিজের কাছে থাকতে হবে, আইসোলেশনে রাখতে হবে নিজেকে। ফোন করো, ইমেল করো, হোয়াটসঅ্যাপ করো, একটা ভয়েস মেসেজ পাঠাও কাউকে। এমন স্কুলের বন্ধু যাদের সাথে অনেক দিন যোগাযোগ নেই, ফেসবুকে তাকে খুঁজে খাঁজে বের করো। বা এরকম কোনো একজন আত্মীয় বা আত্মীয়া যার সাথে অনেকদিন কথাবার্তা হয়নি, তাকে একটা ফোন করে তার সাথে কথা বলো, কেমন আছো, কেমন আছেন। পুরনো মাস্টারমশাইদের সাথে কথা বলো। রিএস্টাবলিশ কন্ট্যাক্টস। মানুষের সাথে মানুষের কন্ট্যাক্ট যে সবসময় সরাসরি হতে হয়, মুখোমুখি হতে হয়, তা তো নয়। এটা কিন্তু একটা জিনিস করা যায়। দিস ইজ বিং প্রোঅ্যাক্টিভ। তারপরে তোমরা দেখো যে তোমাদের পাড়ায় বা তোমাদের আশেপাশে এমন কিরকম লোকজন আছেন যাদেরকে সাহায্য করা যেতে পারে। সেটা একটা ছোট গোষ্ঠী করে করতে পারো, কোনো একটা সংগঠনের মাধ্যমে করতে পারো, এবং এরকম প্রচুর সংগঠন আছে। একটু ওয়েবসাইটে যদি দেখো, খবরের কাগজে যদি পড়ো, তোমরা দেখবে যে এই ধরনের কাজ মানুষজন করছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা করছেন, কিছু মাস্টারমশাইরা করছেন। এদের সাথে তোমরা যদি যুক্ত হতে পারো, যুক্ত হওয়া মানে রোজ মুখে মুখোশ পড়ে রণক্ষেত্রে নেমে পড়া তা তো নয়, কিন্তু অন্তত পক্ষে
এদেরকে বিভিন্ন রকম ভাবে যেটা সাহায্য করা যায়, আর্থিক সাহায্য করা যায়, তাদের পাশে দাঁড়ানো যেতে পারে, জাস্ট একটু এনকারেজিং কথা বলা যেতে পারে, এটাও কিন্তু প্রোঅ্যাক্টিভ হওয়ার একটা জায়গা। এগুলো বলার পর আমি এই প্রোঅ্যাক্টিভ হতে গেলে কি কি করবে না বা যেটা করা উচিত নয় বলে আমি মনে করি সেটা বলতে চাই। সেটা বলার আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আমি মোটেও আশা করি না যে তোমরা যারা শুনছো এটা আদৌ যদি কেউ শোনে সেটা আমার কথা যে অমৃত বাণীর মতন তোমরা গ্রহণ করবে এবং অক্ষরে অক্ষরে আমি যা বলছি সেটা পালন করবে, সেটা আমি আশাও করি না, সেটা আমি চাইও না। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে এই প্যান্ডেমিকের জন্যে আমাদের যে যার মধ্যে যে পক্ষপাতিত্ব রয়েছে, যে বায়াস রয়েছে, যে প্রেজুডিস রয়েছে, এইগুলো যেন গজানোর জন্য খুব একটা উর্বর জমি পেয়েছে। ফলে যারা মনে করছে যে কেন্দ্রীয় সরকার যেটা করেছে সেটা একেবারে ভুল, তারা প্রেমসে বলছে সেটা। যারা মনে করছে যে আমাদের রাজ্য সরকার চমৎকার কাজ করছে, তারাও সেটা প্রেমসে বলছে। যারা কোনো একজন ব্যক্তিকে অপছন্দ করে বা সংগঠনকে অপছন্দ করে, ধরো কেউ তোমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে অপছন্দ করো, তাদেরকে তোমরা গাল দিচ্ছ। আবার কোনো পজিটিভ জিনিস যদি বলতে চাও সে পজিটিভ কথাগুলো বলছো। এখন আগেকার প্যান্ডেমিক যেগুলো হয়েছে বিভিন্ন সময় এবং এই প্যান্ডেমিকের মধ্যে একটা মূল পার্থক্য হচ্ছে যে আগে ধরো 1918 স্প্যানিশ ফ্লু, যেটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, বা তার আগে ইউরোপে যখন প্লেগ হতো রেগুলারলি, সেগুলো নিয়েও আলোচনা হচ্ছে, বা স্মল পক্স আউটব্রেক ইত্যাদি ইত্যাদি। তখনকার সময় আর এখনকার মধ্যে একটা বড় পার্থক্য হচ্ছে যে তখনও পৃথিবীটা কিন্তু একটা বিশাল এবং একটা মিস্টিরিয়াস জায়গা ছিল মোটের ওপর। এখন পৃথিবীটা অনেক ছোট হয়ে গেছে। আমরা বেশিরভাগ পৃথিবীটা পকেটে নিয়ে ঘুরি। আমাদের স্মার্টফোনে ডেটা থাকলে একটা মুহূর্তের মধ্যে আমরা পৃথিবীর যে কোনো জায়গার তথ্য সংগ্রহ করতে পারি, যে কোনো জায়গার ছবি দেখতে পারি, যে কোনো মানুষের সাথে যোগাযোগ করতে পারি প্র্যাকটিক্যালি। বিশেষ করে আমরা যারা শহরজীবী এবং তোমরা যারা এটা শুনতে পাচ্ছ, আমাদের সবারই এই ক্ষমতাটা রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে তখনকার গণমাধ্যম যেটা ছিল সেটা ছিল ওয়ান ওয়ে, সেটা রেডিওই বলো বা খবরের কাগজই বলো বা পরবর্তীকালে টেলিভিশনই বলো, তারা বলতো আমরা শুনতাম। এখন কিন্তু আমাদের বলার সুযোগটা হয়ে গেছে এই যে যেটাকে ওই সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়া বলা হয় এটার জন্য। এবং সোশ্যাল মিডিয়ার একটা অদ্ভুত চরিত্র হচ্ছে যে প্রথম যখন সোশ্যাল মিডিয়া হয়েছিল, আমরা যারা সোশ্যাল মিডিয়ার জন্মটা দেখেছি, তোমরা তো সোশ্যাল মিডিয়ার মধ্যেই বড় হয়েছে, কিন্তু আমরা যারা বুড়ো, আমরা যারা দেখেছি, আমাদের একটা বিরাট আশা ছিল যে এটা একটা দারুণ একটা গণতান্ত্রিক জিনিস হচ্ছে, যে বিভিন্ন ধরনের নিপীড়ন নির্যাতন যেটা আগে সরকার রাষ্ট্র যেটা লুকোতে পারত, এখন সেটা লুকোনো যাবে না, কারণ সেখানকার যারা লোকজন আছে তারা বাস্তব সত্যটা পৃথিবীর কাছে প্রকাশ করে দেবে। এবং কম বেশি সেটা কিন্তু হয়েছে। তো আরেকটা অদ্ভুত জিনিস হয়েছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এত ছড়িয়ে পড়েছে যে এখন সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করি মূলত আমরা যা যা জিনিস বিশ্বাস করি, আমাদের যা যা প্রেজুডিস, সেই ধরনের প্রেজুডিসওয়ালা লোকজনেদের সাথে কথা বলার জন্য। এটাকে বলা হয় ইকো চেম্বার বা বাবল এফেক্ট। আমরা যেন একটা বাবলের, একটা বুদবুদের মধ্যে আমরা বাকি যাদের সাথে কথা বলছি তারা একই জিনিস আমাদের মতন বিশ্বাস করে। ফলে কি হচ্ছে, এই সোশ্যাল মিডিয়া আমরা যদি খুব সতর্কতার সাথে ব্যবহার না করি, ইন্টারনেট এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদি আমরা যদি একটু কেয়ারফুলি ব্যবহার না করি, তাহলে প্যান্ডেমিকের বিষয়ে আমাদের যা ভ্রান্ত চিন্তা ভাবনা, সেই ভ্রান্তির মাত্রা বাড়তেই থাকবে, কমবে না। সেই জন্য প্রথম জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে যে দিনের মধ্যে এই সোশ্যাল মিডিয়া করার জন্য চেষ্টা করো একটা সময় করে দিতে। অবভিয়াসলি কেউ যদি তোমাকে ফোন করে বা একটা হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ মেসেজ এলো, সেটা হয়তো তক্ষুনি উত্তর দিতে হবে, সেটা আর ছেড়ে দিচ্ছি। কিন্তু এই হোয়াটসঅ্যাপে গিয়ে হোয়াটসঅ্যাপের গ্রুপের মধ্যে চ্যাট করা বা বন্ধুর সাথে চ্যাট করা চেষ্টা করো, আমি জানি এটা খুব কঠিন, যে এটার বাইরে একটা সময় রাখতে। যখন তোমরা গল্পের বই পড়বে বা গান শুনবে বা সিনেমা দেখবে, কনসেন্ট্রেট করে দেখবে এই সেই
আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টার জন্য মোবাইল ফোনটা সরিয়ে রাখবে, শুধু ফোন এলে ধরবে। কিন্তু ওই 3 মিনিট অন্তর অন্তর, 30 সেকেন্ড অন্তর অন্তর হোয়াটসঅ্যাপের মেসেজ চেক করা, এটা অ্যাভয়েড করার চেষ্টা করো। কারণ এই মেসেজ চেক করে কিন্তু তুমি নতুন কিছু জানতে পারবে না। বরঞ্চ নিজে একটা সময় করে দাও যে এই সময় থেকে এই সময় আমি এই সোশ্যাল মিডিয়ায় থাকবো, হোয়াটসঅ্যাপে থাকবো, এই সময় থেকে এই সময় আমি ইমেল চেক করব, এই সময় থেকে এই সময় আমি ফেসবুক করব। এইটা যদি করো তাহলে দেখবে যে আস্তে আস্তে তোমরা একটা জিনিস করতে পারবে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা রুটিন তৈরি করে দেওয়া। দেখো আমরা সব কিন্তু রুটিনে বিশ্বাস করি। আমরা নিজেরা যতই বহিমিয়ান মনে করি না কেন, কেয়ার করি না মনে করি না কেন, আমাদের প্রত্যেকের মধ্যে এক ধরনের রুটিন, এক ধরনের শৃঙ্খলা, আমাদের নিজের তৈরি করা শৃঙ্খল দিয়ে আমরা জীবনযাপনা করি। এখন তো আমাদের সবকিছু পাল্টে গেছে। একটা নতুন রুটিন তৈরি করার চেষ্টা করো। ইনফ্যাক্ট আমার ধারণা যে তোমরা বেশিরভাগ একটা নতুন রুটিনের মধ্যে রয়েছে। দ্যাট ইজ অলসো বিং প্রোঅ্যাক্টিভ। আমি কিভাবে থাকতে পারি। দ্বিতীয় জিনিস যেটা তোমাদের করা উচিত নয়, সেটা হচ্ছে ভবিষ্যতের জন্য খুব ডেফিনিট প্ল্যানিং করো না। করো না। আমি কেন বলছি? কারণ এক্স্যাক্টলি কবে লকডাউন উঠবে, আমি ধরে নিচ্ছি 4 মে উঠে যাবে, কিন্তু রেস্ট্রিকশনস ইতিমধ্যেই ঘোষিত হয়েছে 10 জুন অবধি থাকবে। আমার নিজের ধারণা সেটা এক্সটেন্ডেড হতেই পারে। কারণ এই লকডাউন উঠে গেলে কিন্তু তারপরে আমার বিশ্বাস, এবং এই বিশ্বাসটা কোনো মুনি ঋষি বাবা সদ্গুরু এই ধরনের কোনো অমৃত অলৌকিক বাণী শুনে আমি বলছি না, বৈজ্ঞানিকভাবে জিনিসটা ভেবে চিন্তেই পরীক্ষা নিরীক্ষা করে বোঝার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে এই লকডাউন তুলে দেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে স্ট্যাগার্ড লকডাউন। মানে একসাথে গোটা দেশটা বন্ধ করে দেওয়া হবে না, কিন্তু এই স্ট্যাগার্ড লকডাউনটা টাইমেও হবে, স্পেসেও হবে। অর্থাৎ ধরো একটা সময় বলা হলো যে এই 3টে জেলা লকডাউন, অন্য জেলা যেরকম চলছে, বা 4টে পাড়া লকডাউন, অন্য পাড়ায় যে মানুষ যেভাবে বিচরণ করছে সেভাবে বিচরণ করবে। আর টাইমে কি হবে, যে ঠিক আছে 17 থেকে 24 তারিখ এইখানে লকডাউন, 27 থেকে পরের মাসের 6 তারিখ এখানে লকডাউন, পরে পুরোপুরি মুক্ত বাতাস বইবে, এটা কিন্তু খুব দ্রুত হবে না। এবং এখানে বুঝতেই পারছো যে যেটা সব থেকে পরে প্রায়োরিটির দিক থেকে আসবে এই লকডাউন মুক্ত করার জন্য, সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। এবং খুব সঙ্গত কারণে, কারণ শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে অল্প বয়সী লোকজনেরা আসে। অল্প বয়সী লোকজনেরা আমি বলেছি হচ্ছে তারা যারা ওই এসিমটোম্যাটিক ক্যারিয়ার হতে পারে, তারা এসে বদ্ধ শ্রেণীকক্ষে বসবে। একজন যদি ইনফেক্টেড হয়, সে আরো 10 জন কেন 20-30 জনকে একদিনের মধ্যে ইনফেক্ট করে দেওয়ার ভীষণ রকম সম্ভাবনা আছে। তারা আবার সেখান থেকে বেরিয়ে গণমাধ্যমে বাড়ি ফিরবে। তোমাদের মধ্যে অনেক গণমাধ্যম, যানবাহনে বাড়ি ফিরবে, পাবলিক ট্রান্সপোর্টে বাড়ি ফিরবে। তোমাদের মধ্যে অনেকেই তোমরা ট্রেনে করে যাও, অনেকে বাসে করে যাও, কয়েকজন হয়তো তোমাদের মোটরসাইকেল বা সাইকেল আছে, বা হেঁটে বা রিক্সায় যাও, কিন্তু সেটা যাবে। তারপরে তোমরা বাজারে যাবে, তোমরা বিভিন্ন জায়গায় আড্ডা মারতে হয়তো বসবে, পানের দোকানে, চায়ের দোকানে। এইগুলো সব করে কিন্তু সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা অনেক বেড়ে যায়। ফলে পৃথিবীর সব দেশে আমরা দেখছি যে যেসব প্রতিষ্ঠান শেষ খোলা হচ্ছে সেগুলো হচ্ছে স্কুল, কলেজ। ফলে 10 জুনই যে যাদবপুর বিশ্ববিদ্যালয় খুলবে এবং তারপরে 2 সপ্তাহের মধ্যে আমরা ক্লাস করে ইন্টারনাল করে পরীক্ষা দেব, এগুলো মাথায় রেখো। কিন্তু এগুলোর ওপর নির্ভর করো না। বরঞ্চ আমি বলবো তোমরা যেটা করতে পারো, দেখো 1 মাসের ওপর তো হয়ে গেছে, এর মধ্যে তোমরা কতটা লেখাপড়া করেছো, পড়াশোনার সাথে যোগাযোগ রেখেছো আমি জানি না। আমার ধারণা আগে যেরকম রাখতে তার থেকে অনেকটাই কমে গেছে। আমার তো কমে গেছে। অবশ্য তোমরা অনেকে বলবে যে বেটা তো কোনোদিনই পড়াশোনার সাথে কোনো যোগাযোগ রাখেনি, সেটা কথা বাদ দাও। কিন্তু এখন আমার মনে হয় তোমরা নিজেদের মধ্যে তোমাদের শিক্ষক শিক্ষিকাদের সাথে যোগাযোগ করে
একটু একাডেমিক অ্যাক্টিভিটিতে ফিরে যাও। আমি কিন্তু অনলাইন ক্লাস করার কথা বলছি না, ইনফ্যাক্ট আমি এইটা রেকর্ড করে পাঠাচ্ছি, কারণ যখন আমাকে বলা হয়েছিল ফেসবুক লাইভে করার কথা, তখন আমি সেটা করতে রাজি হইনি, কারণ আমার মনে হয়েছিল যে আমি ফেসবুক লাইভ যদি করি, সে সময় শুধুমাত্র যাদের স্টেবল হাই স্পিড ব্রডব্যান্ড বা ইন্টারনেট কানেকশন আছে তারাই দেখতে পারবে। আমি রেকর্ড করে দিলে সেটা থাকবে, ভবিষ্যতে হয়তো কেউ দেখতে পাবে, এবং আমার নিজের ইন্টারনেট কানেকশন বাড়িতে খুব একটা ভালো না, সেই জন্য এটা করিনি। ফলে আমি যখন বলছি যে একাডেমিক অ্যাক্টিভিটিতে ফিরে যাও, আমি কিন্তু অনলাইন ক্লাসের কথা বলছি না। অনলাইন ক্লাস হতেই পারে, সেই গুগল ক্লাসরুম, জুম, অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করে, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের শিক্ষকদের সাথে যোগাযোগ করো, একে অপরের সাথে যোগাযোগ করো, কিছু ব্যাকগ্রাউন্ড পড়াশোনা করো। আমি যেটা করছি আমার ক্লাসের সাথে, বাংলা বিভাগেও একটা ক্লাস আছে, আমার বিভাগেও দুটি ক্লাস আছে, আমি তাদেরকে বলেছি যে তারা যদি চায় তাদের মধ্যে থেকে তারা নিজেরাই 2 বা 3 জনকে বেছে নেবে যারা আমার সাথে যোগাযোগ রাখবে, পয়েন্ট পার্সন। এটা হয়েছে। আমি তখন তাদেরকে কিছু ব্যাকগ্রাউন্ড মেটেরিয়াল পাঠিয়েছি, সেটা পিডিএফ হতে পারে, আমার লেখা হতে পারে, কোনো লিঙ্ক হতে পারে। 5 দিন 7 দিন পরে তারা সেই ব্যাকগ্রাউন্ড মেটেরিয়ালের উপরে আপনাকে প্রশ্ন করে পাঠিয়েছে, সরাসরি নয়, ওই ক্লাসের যারা রিপ্রেজেন্টেটিভ বা পয়েন্ট পার্সন তাদের মাধ্যমে। সেই প্রশ্নগুলো পড়ে তার উপর আমি এরকম যেরকম তোমাদের সাথে একটু বকবক করছি সেরকম একটা বকবক করে রেকর্ড করে তাদেরকে পাঠিয়ে দিয়েছি। এইভাবে খুব ধীমি গতিতে হলেও একটা কিন্তু লেখাপড়ার আদান প্রদান চলছে, এবং আমার মনে হয় আমাদের সেটা চালিয়ে গেলে যখন খুলবে বিশ্ববিদ্যালয় তখন আমরা আবার বেশ দ্রুতই পড়াশোনায় ফিরে যেতে পারব। এটাও প্রোঅ্যাক্টিভ থাকা, এবং এই প্রোঅ্যাক্টিভ থাকার জন্য কিন্তু আমাদের সকলকে চেষ্টা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের উপর ছেড়ে দিলাম বা ছাত্র ইউনিয়নের উপরে ছেড়ে দিলাম, সেটা হলে কিন্তু হবে না। শেষ যে কথাটা আমি বলতে চাই প্রোঅ্যাক্টিভ থাকার ক্ষেত্রে, সেটা হচ্ছে একটা সিস্টেম যেটা আমরা আমাদের বিভাগে চালু করেছি সাফল্যের সাথে। সেটা হচ্ছে আমরা বলছি এটা একটা স্টুডেন্ট হেল্পলাইন, বাস্তবে এটা হেল্পলাইন নয়। বাস্তবে এটা হচ্ছে কি, যে প্রত্যেকটি ক্লাসে ইউজি 1 থেকে একেবারে পিএইচডি অবধি দুজন ছাত্রছাত্রীর সাথে আমরা যোগাযোগ করেছি, এবং তাদেরকে আমাদের সবাই টেলিফোন নম্বর, হোয়াটসঅ্যাপ, ইমেল পাঠিয়ে দিয়েছি, এবং অনুরোধ করেছি যে তাদের ক্লাসের সকলের সাথে তারা যেন যোগাযোগ করে খবর নেয় তারা কেমন আছে। আমি ধরে নিচ্ছি 90% ছাত্রছাত্রী ভালো আছে, কিন্তু আমার বিভাগ তুলনামূলক সাহিত্য বিভাগ, তোমরা যদি দেখো ইউজি 1 থেকে পিএইচডি অবধি প্রায় 300 ছাত্রছাত্রী আছে। ইউজি 1, ইউজি 2, ইউজি 3, পিজি 1, পিজি 2 তে মোটামুটি অ্যাভারেজে 50 জন করে, সেখানে 250। তারপরে এমফিল এর 2টো ব্যাচ আছে, পিএইচডি আছে, মিলিয়ে ধরো 300 ছাত্রছাত্রী। 300 ছাত্রছাত্রীর 10% কিন্তু 30 জন ছাত্রছাত্রী। দ্যাটস নট আ স্মল নাম্বার। আমরা বোঝার চেষ্টা করছি যে সবাই মোটামুটি ঠিক আছে তো। কারো হয়তো শরীরটা একটু খারাপ হয়েছে, সে বলতে পারছে না, কারো হয়তো বাড়িতে বাবা মার সাথে ঝগড়াঝাটি চলছে, সেটা নিয়ে কারোর সাথে সে কথা বলতে চায়, কারো হয়তো টেনশন হয়েছে কারণ সে ফাইনাল ইয়ার, সে বিদেশ যেতে চায় বা বাইরে কোথাও একটা পড়াশোনা করতে যেতে চায়, তার কি হবে। অনেক ক্ষেত্রে কি হয়, এটা নিয়ে সিম্পলি আমরা যদি আলোচনা করতে পারি তাহলে সেটা থেকে আমরা অনেকটা হালকা হয়ে যাই। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করেছি, যারা একটু চুপচাপ, যারা একটু ইন্ট্রোভার্টেড, যারা ক্লাসে একটু বেশি কথা বলে না, একটু সেন্সিটিভ, তারাই হয়তো একটু কষ্ট পাচ্ছে, কিন্তু তারা সেই সাহস করে কারোর সাথে কথা বলতে পারছে না, তাদের সতীর্থদের সাথেও পারছে না, দাদা দিদিদের সাথেও পারছে না, শিক্ষক শিক্ষিকাদের সাথেও পারছে না। ফলে আমরা যেটা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের সবাইকে, তাদের ক্লাসের ছেলেমেয়েরাই বলছে যে দেখ, তোর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তুই কিন্তু আমাদের এই মাস্টারমশাইদের সাথে যোগাযোগ করতে পারিস, কি হয়েছে। এবং আমরা নিজেরা এক একটা ক্লাসের দায়িত্ব নিয়ে নিয়েছি, যাতে সেই ক্লাসে যদি কোনো সমস্যা থাকে, ক্লাস রিপ্রেজেন্টেটিভ বলো বা পয়েন্ট পার্সন বলো, সে আমাকে ফোন করছে বা হোয়াটসঅ্যাপ করছে বা ইমেল করে বলছে যে জানেন তো স্যার, অমুক কিন্তু একটু টেনশনে আছে, আমি কি আপনার সাথে কথা বলতে বলবো, বা অমুক দিদির সাথে কথা বলতে বলবো। হ্যাঁ, সেটা বলো। এইভাবে আমরা চেষ্টা করছি আমাদের যাদবপুরে যে একটা অদ্ভুত সুন্দর একটা দিক আছে, একটা
একটা ফ্যামিলি ফিলিং আছে, এবং সেটা বিশেষ করে বিভাগগুলিতে এই যে একটা ঐক্যবোধ, এইটা আমরা বজায় রাখার চেষ্টা করছি। কারণ 10ই জুন যদি খুলেও যায়, সেটাও কিন্তু এখন প্রায় 1.5 মাস বাকি আছে, 1.5 মাসের বেশি বাকি আছে। গোটা মে, জুনের 10টা দিন, এবং এপ্রিল মাসেরও আরো 10 দিন মতন বেশি, 12 দিন 13 দিন বাকি আছে। তো এই সবগুলো করে আমরা যদি প্রোঅ্যাক্টিভ থাকি, তাহলে আমার মনে হয় যে এই ক্রাইসিসের মধ্যে ক্রমশ ডিপ্রেসড হয়ে কিরকম একটা সেই মুন্ডুক আরো সেই কূপের মধ্যে আরো তলিয়ে যাচ্ছে, সেটা না হয়ে আমরা কিন্তু আস্তে আস্তে নিজেদেরকে তৈরি করতে পারবো। যখন একটা নতুন বিশ্বে আমরা আবার ফিরে যাব, তখন সেটার সাথে মোকাবিলা করার জন্য উই উইল বি রেডি। আমি শেষ করতে চাই আমাদের আফসুর সদস্যদেরকে ধন্যবাদ দিয়ে, যে আমার সাথে কথা বলে আমাকে কনভিন্স করতে পেরেছে এবং এত রাত অব্দি জাগিয়ে রাখতে পেরেছে, কারণ বলেছে যে সকাল সকাল ওদের পাঠিয়ে দিতে হবে। সো থ্যাংক ইউ আফসুর। এবং আমি আশা করি তোমরা যারা শুনছো, 2 জন বা 3 জন বা 4 জন, তারা সবাই ভালো আছো, ভালো থেকো, সুখে থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। স্টে ওয়েল, স্টে সেফ, stay happy. Take care. Good night.